আমাকে ছেড়ে চলে গেল। কাঁদিস না রে নিতাই, কাঁদিস না। এমনটা যে হবে আমিও তো জানতাম না রে। তাহলে তুই এমন কথা বললি কি করে? কি করে বললাম? জানি না তো। তাহলে তাহলে তুই কেমন করে বুঝতে পারলি? আমি তো শুধু চোখ বুজে বড় মাকে ডেকেছিলাম আর বলেছিলাম, নিতাইয়ের মাকে ভালো করে দাও বড় মা। কিন্তু বড় মা আমার কথা শুনলই না। তারপর আমি দেখতে পেলাম, কি দেখতে পেলাম তা আমি বলবো না। ও কথা বলতে আমার ভালো লাগে না, খুব কষ্ট হয়। তবু তুই বলেছিলি বলেই নিতাইটা ছুটে ঘরে এসেছিল। শেষবারের জন্য ওর মাকে দেখতে পেয়েছিল। ঘরে বসে থাকলে তোর আরো কষ্ট হবে নিতাই। তুই আমার সঙ্গে যাবি কালীতলায়, সেখানে আমরা কথা বলবো, তোর মন ভালো হয়ে যাবে রে। না বাবা, নিতাই এখন মায়ের থানে যেতে পারবে না। ওর তো এখন মাতৃদশা চলছে। আমার বড় মার কাছে সব সময় সবাই সমান। ওকে যেতে দাও না আমার সাথে। কিন্তু আহা, বামা যখন বলছে যাক না নিতাই, ওকে আর বাধা দিও না। নিতাই, আয় আমার সাথে। আয় মা আয়, কতদিন পরে তোকে দেখলাম। কেমন আছো মা? নিজেকে হারিয়ে যেভাবে বেঁচে থাকা যায় সেভাবেই আছি। অন দুঃখ দুঃখ করে কথা বলো না মা। এমনিতেই তোমার দুঃখ দেখে দিনের পর দিন আমার দুঃখটা হু হু করে বেড়ে চলেছে। এরপর এরকম কথা শুনলে আমার শরীরটা কেমন খারাপ খারাপ লাগে। আপনি যদি আমার কথা এতই ভাবেন, আমার জন্য কষ্ট পান, তাহলে এতদিন পর এলেন কেন? আপনি কি বোঝেন না ওই মানুষ দুটোর একটু খবর পাওয়ার জন্য আমি কিভাবে আপনার পথের দিকে চেয়ে বসে থাকি? ওই মানুষ দুটো মানে তুমি তোমার বাবা মায়ের কথা বলছো নিশ্চয়। তাছাড়া আর কার কথা বলবো? ওরা ছাড়া আমার আর আছে কে? কেন, আমি আছি। হ্যাঁ, কই বললেন না তো? ওরা কেমন আছে? কিছুদিন আগে খুব ভালোই ছিল, কিন্তু এখন একটু খারাপ। খারাপ? কি হয়েছে? সেরকম কিছু নয় তো? না না, সেরকম নয়, একটু অন্যরকম। মানে ওই হাঁপের টানটা চক্ষুতির আবার বেড়েছে, হাত পা থরথর করে কাঁপছে। তারপর ধরো ওই হাতে পায়ে টান ধরেছে, মাথাটা মনমন করে ঘুরছে। তবে এমন কিছু নয়, সামান্য শরীর খারাপ আর কি। সামান্য? আমার বাবা এতটা কষ্ট পাচ্ছে আর আপনি বলছেন সামান্য? এই দেখো, সামান্য বলবো না। তুমি আছো, আমি আছি, এই দুজনের জোরের কাছে এই সমস্ত শরীর খারাপগুলো সামান্য নয়। তাহলে এতদিন পর এলেন কেন? আমি তো প্রত্যেক
মাসে আপনার জন্য টাকা নিয়ে অপেক্ষা করতাম। করতে বুঝি? খুব ভালো করতে। ইয়ে, আসলে আসলে কি জানো মা, আমি আমি আমার নেশার জন্য আসতে পারিনি। নেশা? এই দেখো, তুমি অন্যরকম ভাবছো বুঝি? না মা না, আমি না খাই তামাক, না অন্য জিনিস। আমার একমাত্র নেশা হলো মানুষের উপকার করা। আর তাই করতে করতে আমার জীবনের বেশিরভাগ সময়টাই চলে গেল। তবে তোমাকে দুঃখ করতে হবে না, ওই সব মাসের টাকা আমি একসাথে নিয়ে নেব। দিদিকে ডেকে আনছি। দিদি? কে দিদি? কার দিদি? আমার দিদি, যাকে সবাই জানে মুন্নিবাই নামে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তাকে ডাকবে কেন? আপনি যতবার এখানে এসেছেন দিদি ঘরে ছিল না, তাই আপনার সঙ্গে পরিচয় হয়নি। দিদি বলেছেন আপনি এলে ওকে বলতে, আপনার সঙ্গে পরিচয়ও হয়ে যাবে আর নিজে হাতে টাকাটা আপনাকে দিয়েও দেবেন। পরিচয়? হ্যাঁ, কেন? তুমি আমার নাম ওনাকে বলনি? বলেছি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমি ওনার নাম জানি, উনি আমার নাম জানে, এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে? মানুষের নামটাই তো আসল পরিচয় মা। তাহলে শুধু শুধু ওনাকে ডেকে কষ্ট দিয়ে লাভ কি? দিদি যখন বলেছে তখন দিদিকে জানাতেই হবে যে আপনি এসেছেন। কি মুশকিলে পড়লাম রে বাবা। হ্যাঁ, শুনেছি এই সমস্ত বাইদের অনেক উঁচু উঁচু মহলের মানুষের সঙ্গে জানাশোনা থাকে। আসল ঘটনাটা বুঝতে পেরে গেলে তো আমার জামা টামা খুলে নিয়ে মাথায় ঘোল ঢেলে হাটলায় ফেরত পাঠিয়ে দেবে। তোমাদের সাথে একটু জরুরি কথা ছিল। জরুরি কথা? কি কথা? এবার তো দিদির শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হয়, তাই বলছিলাম খরচপাতি যা লাগবে আমি না হয় সব। এ কি বলছো পরাণ? বৌঠানের কাজ, সে তো আমার দায়িত্ব। তুমি খরচ বইতে যাবে কেন? ও নিয়ে আপনি চিন্তা করবেন না, দিদির কাজ যাতে ভালোভাবে হয় আমরা সেই চেষ্টাই করব, ত্রুটি হবে না। না না, আমি সেভাবে কথাটা বলতে চাইনি, কিন্তু সে যে আমারও দিদি, তাই ভাই হিসেবে। দেখো পরাণ, তুমি যা বলতে চাইছো আমি বুঝতে পেরেছি, কিন্তু বৌঠান ছিলেন এ সংসারের বড় বউ, আর শাস্ত্রে আছে বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি সব। তাই বৌঠানের শ্রাদ্ধ শান্তির সব দায়িত্ব ও আমিই পালন করব। নমস্কার, আমি মুন্নিবাই। নমস্কার, আমি উপেন মুখুজি, ওই লক্ষ্মী মায়ের উপেন জেঠু। লক্ষ্মী মায়ের মুখে আপনার কথা অনেক শুনেছি, অনেকবার ভেবেছি যে কবে আপনার সাথে দেখা হবে, কবে হবে। আজ তো হয়ে গেল, এই নিন টাকা। এভাবে হাত পেতে টাকা নিতে কি খারাপ যে লাগে কি বলবো, কিন্তু কিন্তু চক্রবর্তীদের অবস্থা দেখে কি কষ্ট যে লাগে, কি কষ্ট। তাই তো বারবার করে ওদের ভালো রাখার চেষ্টা করি। লক্ষ্মীর বাবা মা কেমন আছেন? ওর বাবা মা ঠিক এই মুহূর্তে কেমন আছে বলতে পারবো না,
আসলে ওই দিন 15 হলো আমি ওই কলকাতায় আছি। তবে আসার সময় আমি দেখেছিলাম যে ভালোই আছে। জেঠু, আপনি যে বললেন ওরা ভালো নেই। বলেছি বুঝি? না, আসলে ভেবেছিলাম যে বলবো না, তোমার চিন্তা হবে, কিন্তু ভুল করে কখন যেন বলে ফেলেছি, বুঝতে পারিনি। হ্যাঁ, শরীরটা খুব একটা ভালো নয়। না মানে খুব অল্প, না মানে সামান্য, মানে একটুখানি। তা ওদের এই অবস্থায় দেখাশোনা কে করছেন? কেন আমি? আর আপনি যখন আটলায় থাকেন না তখন কে দেখাশোনা করে? ওই জন্য তো আটলা ছেড়ে আমি বেশি দিনের জন্য কোথাও যেতে পারি না। আর যদিও যাই, ওই কয়েকদিনের জন্য যাই। আসলে আমার দায়িত্বটা আমি অবহেলা করতে পারি না। আপনি আছেন বলে এখন আমার বাবা মা বেঁচে আছেন জেঠু, নইলে আজ ওই ঘরের সাজবেলায় প্রদীপ দেবার জন্য একটা মানুষও বেঁচে থাকতো না। দুঃখ পেয়েছে, কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও চলি। দাঁড়ান না, আপনার সঙ্গে দুটো কথা বলি। আপনি যে বললেন 2-4 দিনের বেশি আপনি আটলার বাইরে থাকেন না, কিন্তু কিছুক্ষণ আগে যে বললেন আপনি 15 দিন কলকাতায় আছেন। ইস, কি বিচ্ছিরি বিচ্ছিরি প্রশ্ন করছে। কি হলো, চুপ করে আছেন কেন? ও হ্যাঁ, ওই দিন 15 বলিনি তো, দিন 5 বলেছি। কিন্তু আমি যে শুনলাম দিন 15। শুনলেন বুঝি? আমারও ওরকম হয়। ধরুন কেউ আমাকে বললো যে 2 টাকা দেবে, আমি শুনলাম 5 টাকা। যাই হোক, আমি এখন আসি। আসুন। যা দেখলাম, যা শুনলাম, ঠিক লাগলো না। সবকিছু কিরকম যেন ঘোলাটে। বামা, এই বামা, কি অমন করে গালে হাত দিয়ে আকাশের পানে চেয়ে কি ভাবছিস তুই? কিছু না তো। ও মা, মায়ের মূর্তির পাশে ফুল পড়ে রয়েছে, তোর পুজোয় মন নেই, আর বলছিস কিছু না? এদিকে আয় না বামা, আয়। এবার বল তো, কি হয়েছে তোর? মনটা ভালো নেই রে। মন ভালো নেই কেন রে? নিতাইটার জন্য খুব কষ্ট হচ্ছে। আমি বড় মাকে কত করে বললাম ওর মাকে ভালো করে দাও, কিন্তু বড় মা আমার কথা শুনলই না। নিতাইয়ের মাকে ডেকে নিল নিজের কাছে। নিজের কাছে ডেকে নিল? তার মানে নিতাইয়ের মা মারা গেছে? হ্যাঁ। সে কি, কবে মারা গেছে? কালকে। নিতাই আমাকে কালীতলায় এসে বলল ওর মা খুব অসুস্থ। ঠিক তখনই
আমার চোখ দুটো কে যেন বন্ধ করে দিল। আর আমি দেখতে পেলাম নিতাইয়ের মা খুব অসুস্থ, বিছানায় শুয়ে আছে, আর পাশে নিতাই বসে আছে। নিতাইয়ের মা আস্তে আস্তে কষ্ট পেতে পেতে স্থির হয়ে গেল। নিতাই ঝাঁপিয়ে পড়ল নিজের মায়ের উপর। তখন সে খুব কাঁদতে লাগলো। তারপর আমার চোখ খুলতেই আমি নিতাইকে তক্ষুনি বাড়ি যেতে বললাম। নিতাই ফিরে এসে বলল ওর মা আর নেই। কিন্তু তুই আগে থাকতে এত সব বুঝতে পেরে গেলি বাবা? বুঝতে পারিনি তো, চোখ বন্ধ করে দেখতে পেয়েছিলাম। কিভাবে কিভাবে তুই সবকিছু আগে থাকতে দেখতে পারিস, জানতে পারিস? সবসময় পারি না তো, মাঝে মাঝে পারি। যখন খুব মন দিয়ে বড় মাকে ডাকি তখন আমি সবকিছু ভুলে যাই। আমার চোখ দুটো বন্ধ হয়ে আসে। কিন্তু আমিও তো কত করে তোর বড় মাকে ডাকি, আমি তো কিছু বুঝতে পারি না। আমি তো বলতে পারি না আমার সব কষ্ট, আমার সব যন্ত্রণা। একদিন পারবি, সেদিন তুই তোর সব কষ্ট ভুলতে পারবি রে। সত্যি বলছিস মামা? সত্যি আমি পারবো? হ্যাঁ, তুই বড় মাকে মন দিয়ে ডাক, ঠিক সাড়া পাবি। আমি আসি রে, নিতাই আমার জন্য কালীতলায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। বাবা যা বলে গেল তাকে সত্যি সত্যি কি মন দিয়ে মাকে ডাকলে সব ভুলতে পারবো আমি? কালী, এই কালী, সে কখন থেকে চাল বাছতে বসেছিস কালী? এখনো হলো না তোর? কালী, এই কালী। হ্যাঁ, কি রে, কি হয়েছে তোর? কিছু না, ভাবছিলাম। কি ভাবছিলিস? ভাবছিলাম আমার নিজের কথা। নিতাই, তুই আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিস, তাই না? হ্যাঁ রে, সেই সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছি। হুমা, ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছিস? কিন্তু অত সকালে তো আমি এখানে আসি না। এতক্ষণ ধরে কি করছিলি? কিছু না তো, চুপ করে বসে আসা যাওয়া মানুষজনকে দেখছিলাম। ঘরে বুঝি তোর মন টিকছিল না? হ্যাঁ রে, ঘরে থাকলে আমার মায়ের কথা মনে পড়ে। মা আমায় কত আদর করতো, খাইয়ে দিত, কিন্তু সবাই এখনো তোকে ভালোবাসে। তোর কাকা, কাকি, মামা, ওরা তোকে খুব আদর করবে রে। জানি, কিন্তু আমার মা তো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমার মাকে তো আমি আর ফিরে পাবো না। আমার মা ওই দূরের আকাশে চলে গেছে। আয়, বস। আমি বসতে পারবো না, আমার তো মা মারা গেছে। অসহজ না? ও,
তাহলে আমিও বসবো না, তোর সঙ্গে দাঁড়িয়েই কথা বলবো আমি। জানিস নিতাই, তোর চোখে জল দেখলে, তোর কষ্ট দেখলে আমারও কষ্ট হয়। জানিস মামা, আমি জানি আমার মা কেন মরে গেল। কি জানিস তুই? আমি যদি সেদিন এই কালীতলা থেকে মায়ের ফুল নিয়ে আমার মায়ের কপালে ছুঁয়ে দিতাম, তাহলে আমার মা এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারতো না, আরো অনেক দিন বেঁচে থাকতো। তুই আমার ওপর রাগ করেছিস নিতাই? রাগ করবো? তুই তো আমার বন্ধু, তোর ওপর কেন রাগ করবো আমি? সেদিন তুই আমার কাছে বারবার বড়মার পায়ের ফুল চাইলি। বিশ্বাস কর, আমি তোকে ফুল দিতে চেয়েছিলাম, কিন্তু বড়মাকে ডাকার পর যে কি দেখতে পেলাম আমি, সব কেমন গুলিয়ে গেল আমার। বারবার মনে হতে লাগলো তোর তক্ষুনি ঘরে চলে যাওয়া দরকার। তোকে বললামও ঘরে যেতে, শুধু ফুল দিতে পারলাম না। হয়তো সেই জন্যই তোর মা মরে গেল। আমারই দোষ। বারে, তোর দোষ হবে কেন? কবরেজ মশাই তো বলেই দিয়েছিল তোর মায়ের খুব কঠিন অসুখ হয়েছে, এই অসুখ থেকে ভালো হওয়া খুব মুশকিল। তাহলে ও কথা বললি কেন? কেন বললি যে মায়ের পায়ের ফুল নিয়ে যেতে পারিসনি বলে? জেঠিমা চলে গেছে, আমি কি চেয়েছিলাম জেঠিমা চলে যাক? তুই চলে যা নিতে, তুই চলে যা। আমার কি ওসব কথা শুনলে কষ্ট হয় না নাকি? চলে যা। তুই আমায় তাড়িয়ে দিচ্ছিস? তাড়িয়ে দিচ্ছি কোথায়? আমার জন্যই তো তোর মা মারা গেছে। আমি ভালো নই রে নিতাই, তুই আর মিশিস না আমার সঙ্গে, তুই চলে যা। এমন কথা বলিস না রে মামা। তুই এত দুঃখ পাবি জানলে আমি কিছুতেই ও কথা মুখে আনতাম না। আমি আর কখনো এমন কথা বলবো না, কিন্তু তুই আমায় তাড়িয়ে দিস না, চলে যেতে বলিস না আমায়। তুই যদি আমায় তাড়িয়ে দিস তাহলে আমি কার সাথে খেলা করবো বল? আমি কার সাথে গল্প করবো বল না? কাঁদিস না রে নিতাই, কাঁদিস না। আমি আর কখনো তোকে চলে যেতে বলবো না রে, কখনো না। নিতাই, তুই যাবি আমার সঙ্গে এক জায়গায়? হ্যাঁ, কোথায় বল? আছে সে এক জায়গা, সেখানে গেলে তুই তোর মনের সব দুঃখ, সব কষ্ট ভোলাতে পারবি রে। তুই যাবি আমার সাথে? যাব। আমায় নিয়ে চল সেখানে। আজ নয়, অনেক দূর সে জায়গা, অনেক পথ।
সেখানে যেতে গেলে অনেক পথ পেরিয়ে যেতে হবে। ঘরে কাউকে বলবি না কিন্তু, তাহলে ওরা আমাদের যেতে দেবে না। আমরা দুজনে যাব। কাউকে জানাবো না। ওই গুপিদের জমিটাতে কোদাল দেওয়ার জন্য একটা লোক খুঁজছিল, তা সুরেই ছুটলাম। আমাকে দেখে গুপি বলল, চক্রবর্তী কাকা, এতটা জমি তোমার একার দ্বারা সম্ভব নয় গো, পারবে না। শুনে শুনে আমিও চটে গেলাম। বললাম, এই চক্রবর্তীর হাড়ে এখনো দম আছে, দেখ না হয় কিনা। বলে কোদাল নিয়ে কাজে লেগে গেলাম। তবে একা মানুষ তো, তাই অনেক সময় লেগে গেল। ও ও ভালো কথা, ভালো কথা। ওরা ওরা এই দুটো পয়সা দিয়েছে। হ্যাঁ, এই নাও। এ তুমি কি করেছো গো? তোমার হাত যে এভাবে নিজেকে তুমি ও কিছু নয় গো, সামান্য ফোসকা পড়েছে, দু একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কেঁদো না। কেন তুমি এমন করছো গো? এই অসুস্থ শরীর নিয়ে দুটো ভাতের জন্য এত পরিশ্রম। তোমার যদি কিছু হয় আমার কি হবে গো? মেয়েকে খুঁজেছি, তোমাকে আমি হারাতে পারবো না। এই হাতটা পরিয়ে দে তো। আরশিতে তোর মুখটা কিরকম ভার ভার লাগছে, কি হয়েছে তোর? সেরকম কিছু নয় রানীমা, বাবার জন্য মনটা বড্ড খারাপ লাগছে। অনেকদিন বাবার কোনো খবর পাই না। চিন্তা করিস না, রাজাবাবু তোর বাবাকে তারাপুরে পাঠিয়েছেন। তার যথেষ্ট দায়িত্ব আছে তার কর্মচারীদের উপর। তাছাড়া রাজাবাবু দীননাথকে বেশ ভরসাই করেন। সবই বুঝি রানীমা, কিন্তু মনটা মানে না। আসলে বাবা ছাড়া আমার আর কেউ নেই তো। আমি বুঝি তোর মন খারাপের কারণ। কিন্তু বৈত্রমশাই দীননাথকে যখন তারাপুর যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, সে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল বলে শুনেছিলাম। কিন্তু রানীমা, আমি অন্য কিছু নিয়ে চিন্তা করছি না। শুনেছি তারাপুরে এমন একজন মানুষ আছেন, তিনিও রাজাবাবুরই কর্মচারী, কিন্তু তিনি যাকে পছন্দ করেন না তার প্রতি তার দৃষ্টি নাকি ভয়ঙ্কর। কার কথা বলছিস তুই? যা বলবি খুলে বল। হ্যাঁ রে, কদিন ধরেই তোর নতুন বাবুটিকে দেখছি না। আসে না তোর ঘরে? কার কথা বলছিস? যে ঘাটের ইজারা নিয়েছিল রে, হারানবাবু আনলো না তোর কাছে? রামচরণ বাবু? হ্যাঁ হ্যাঁ, তেনার কথাই বলছি। সে মনে হয় আর আমার কাছে আসবে না। কেন রে, কি হলো? ঠিক মতো খাতির যত্ন করিসনি? তা করবো না কেন?
বাবুর বোধহয় আমার উপর গোসা হয়েছে, আমাকে একটা কাজ করে দিতে বলেছিল, আমি রাজি হইনি। কি কাজ? কি আবার? আর একটা মানুষকে বিপদে ফেলা, তার অনিষ্ট করা। ও কাজ আমি আর করতে পারবো না। শুধু শুধু বাবুটাকে চটাতে গেলি কেন জবা? এমন অনিষ্ট যে তুই আগে করিসনি তা তো নয়। মানে দুর্গাদাস বাবুর কথা ভুলে গেলি? তোর জন্য অমন ভালো মানুষটাকে... চুপ কর, ও কথা মনে করে আমি আর নিজের পাপ বাড়াতে চাই না। কিন্তু তুই তো মস্ত বড় পাপ করেই ফেলেছিস জবা। সত্যি করে একটা কথা বলবি আমায়? কি কথা? কার জন্য, কার কথাই তুই এ কাজ করেছিলি রে? ও কথা আমায় জিজ্ঞেস করিস না, আমি বলতে পারবো না। যদি না বলিস তাহলে সারা জীবন আরেকটা কষ্ট বুকে বয়ে নিয়ে বেড়াবি। মনের কথা কাউকে না কাউকে খুলে বলতে হয় জবা, মনটা হালকা হয়। বল না, আমি তার পাঁচকান করতে যাচ্ছি না। শুনবি? আয় তবে। ঠাকুরের পা ছো, আমার মাথার দিব্যিতে। এ কথা তুই কাউকে বলবি না বল? কি মুশকিল, এই ঠাকুরের পা ছুলাম, এই তোর মাথায় দিব্যি করলাম, আমি কাউকে বলবো না। বল। আমাকে আমাকে হারানবাবু এ কাজ করতে বাধ্য করেছিল। কি বললি? হারান বাবু? হ্যাঁ, কিন্তু হারান বাবু দুর্গাদাস বাবুকে এমন কলঙ্ক দিতে যাবে বা কেন তা আমি জানি না। তুই পারলে ভুলে যাস, এ কথা তুই কাউকে আর বলিস না। হারান বাবু যদি জানতে পারে আমাকে আর রক্ষে রাখবে না। ভাবিস না, আমি তোকে কথা দিয়েছি। কে? মা, উনুনের সামনে চুপ করে বসে আছো যে, রান্না করবে না? হ্যাঁ হ্যাঁ, এই তো করব। তোর বাবা ঘরে ফিরলেই রান্না চাপাবো। তোর বাবা মূল্যটিতে যজমানের ঘরে গেছে, কখন ফিরবে কে জানে। কিন্তু তুমি অন্যদিন তো এই সময় রান্না করে ফেলো, কই বাবার জন্য তো অপেক্ষা করো না? তোর এত কথার দরকার কি আছে? আমার কাজ আমি ঠিক সময় করব। তুই যা, খেলা করগে যা। আমার রান্না হলে আমি তোকে ঠিক ডেকে নেব। বেশ, আমি বড় মার সাথে খেলা করি। মা, আমাকে এক মুঠো চাল দেবে? চাল? চাল চাল দিয়ে কি করবি তুই? চাল বড় মাকে খেতে দেব। ধুর পাগল ছেলে, বড় মা কি কখনো শুকনো চাল খায় রে? আমি বরং তোকে বাতাসা দিচ্ছি, তুই তোর বড় মাকে দে। না, বাতাসা না, তুমি বলছো শুকনো চাল, কিন্তু তুমি কি জানো বড় মা তো চাল ছুলেই ভাত হয়ে যাবে। দাও না মা একটুখানি চাল। আজ থাক বাবা, আমি বরং তোকে কাল চাল দেব, তুই তোর বড় মাকে কাল চাল দিস। আমি জানি তুমি আমাকে আর চাল দিতে পারবে না, কারণ ঘরে তো চালই নেই, তাই তো তুমি রান্না করতে পারছো না।
দিদি ঘরে শুয়ে আছে, তাই না মা? আমরা খুব গরিব, তাই না মা? হ্যাঁ বাবা, আমরা খুব গরিব। তোদের বাবা তো গান ছাড়া কিছুই জানে না, তাই আমাদের ঘরে চাল বারণ তো হবে না তো কি হবে বল? কোনোদিন তো চাষবাস নিয়ে কোনো কিছু ভাবলই না। তুমি বাবার উপর রাগ করছো কেন মা? বড় মাই তো বাবাকে দিয়ে গান গাওয়ায়, তার গান। আর সেই জন্যই তো সভ্য দাদাকে পাঠিয়ে দিয়েছে আমাদের জমি দেখাশোনা করার জন্য। আর কতদিন পরের ভরসায় চলবে এই ভেবে ভেবে আমি যে শেষ হয়ে যাচ্ছি। সভ্য দাদা তো আমাদের বোন নয় মা, ভীষণ আপন। যখন কেউ কাউকে ভালোবেসে কাছে আসে, সেই তো হয় কাছের মানুষ। কাছের মানুষ কি কখনো পর হয় মা? সে পর হয় না। এসব কথা তুই শিখলি কি করে? এসব তো জ্ঞানী গুণী মানুষদের কথা। তুই তো এখনো পাঠশালা পর্যন্ত যাসনি রে বাবা। এসব কথা তো আমি বলিনি মা। বলিনি? এই তো বললি, এখন বলছিস বলিনি। আমি সত্যি বলছি মা, এসব কথা আমি বলিনি। আমার ঠোঁটটা ফাঁক হলো আর জিভটা নড়ে উঠল। তারপর কথা কটা মুখ থেকে বেরিয়ে এলো। আমার কি মনে হয় জানো মা, বড় মাই এই কথাগুলো আমাকে দিয়ে বলিয়েছে। আবার বড় মা? আমি তোকে আর 5টা সাধারণ বাচ্চার মতো চেয়েছিলাম রে মামা। এই তোকে আমি চাইনি রে। আসলে কি জানো মা, আমি আর 5 জনের থেকেও সাধারণ, তাই তোমার আমাকে অন্যরকম লাগে। কাকি, ও কাকি, সব্য, তুই? কাকি, কাকা কোথায় গো? তোর কাকা তো ঘরে নেই রে, মুলুটিতে যজমানের ঘরে গেছে, এখনো ফেরেনি। কেন রে, তোর কাকাকে কিছু বলতে হবে? হ্যাঁ, আমি এসেছিলাম আসলে, মানে ধান রোয়ার সময় হয়ে গেছে তো। আচ্ছা, কাকা কি বীজ তুলে রেখেছে? আমার তো মনে হয় না, আমি তো এরকম কোনো কথা শুনিনি। কিন্তু এখনই তো বীজ তুলে রাখতে হবে গো, তা না হলে সময় মতো তো ফসল ঘরে তুলতে পারবে না। যাকে কাকি, কাকা এলে বলো কাল সকাল সকাল ঘোষাল কাকার কাছে গিয়ে কিছু বীজ তুলে আনতে। আমি সময় মতো চলে আসবো। আসি গো। বাবার কাছে পয়সা নেই গো সভ্য দাদা, বীজ কেনার পয়সা দেবে কোথা থেকে? সে কি, কাকার কাছে পয়সা নেই? কিন্তু
কাকা তো এই ব্যাপারে আমাকে কিছু বলেনি। আসলে কাকার বুক ফাটে তবু মুখ ফোটে না। কিন্তু কাকি, আচ্ছা তুমি তো এই ব্যাপারে আমাকে কিছু বলতে পারতে। আসলে তোমরা আমাকে কেউই নিজের বলে মনে করো না। এ তুই কি বলছিস সব্য? তুই ছাড়া আমাদের কে আছে বলতো? কিন্তু তোকে আর কত বলবো, আর কত করবি তুই? তুইও তো একটা মানুষ। মানুষ বলেই তো নিজের ঘরের জন্য যা কিছু করা দরকার আমি তা করব। তোমরা কিছু চিন্তা করো না গো, যা ব্যবস্থা করার আমি করছি। কিন্তু কিন্তু সময় যে বড় কম। এত ভেবো না সভ্য দাদা, সব ঠিক হয়ে যাবে। তুমি আছো, বাবা আছে, আর আছে বড় মা। ঠিক বলেছ, মা তারা আছেন বলেই তো আজ এগুলো আনতে পারলাম। এর মধ্যে কিছু চাল আর আনাজ আছে, ধরো। না বাবা, সভ্য দাদা ভয় পাচ্ছিল যে বীজের পয়সা জোগাড় হবে কেমন করে, তাই বলছিলাম। বীজের পয়সা? তাই তো, বীজ তোলার তো সময় হয়ে এলো। আর কোনো দিকে তোমার হুঁশ থাকে গান ছাড়া? তুমি বাবাকে বকো না মা, বাবাকে একটু ভাবতে দাও। তারা মা মাথার উপর আছে, তার উপর ভরসা রাখো। তোমরা কোনো চিন্তা করো না, সব উনি ঠিক করে দেবেন। কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কি ব্যবস্থা হবে? তা আমি এখনই বলি কি করে। তবে মা তারার উপর ভরসা রাখো, দেখবে বীজের পয়সা ঠিক জোগাড় করে দেবে। বাবা ঠিকই বলেছে, বড় মা যদি চায় তাহলে সব কিছু হতে পারে, এমনকি দিনের আকাশেও তারা ফুটতে পারে।